আলোচনা করব 2026 সালের পাঠ্য বই অনুসারে অনুশীলনী 8.3 এর 3 নং প্রশ্ন এবং এটি রয়েছে 2025 সালের পাঠ্য বই অনুসারে 7 নং প্রশ্নে। আমরা শুরুতেই ক নং প্রশ্নে নিয়ে আলোচনা করি। দেখো এখানে রয়েছে sin 7 পাই। তো এই sin 7 পাইকে আমরা এরকম লিখতে পারি sin 14 ইন্টু পাই বাই 2 প্লাস 0। এই জিরোটাকে আমরা প্লাস অথবা মাইনাস যে কোনো একটা লিখতে পারি। প্লাস বা মাইনাসের জন্য কোনো মানের পরিবর্তন হবে না। এখন খেয়াল করো কি করেছি, এই যে কোণটা দেওয়া আছে 7 পাই, এই 7 পাইটাকে n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা আকার, কোন আকার বললাম, n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা, এই আকারে কি করেছি, প্রকাশ করেছি। এরপর দেখব এই n অর্থাৎ পাই বাই 2 এর সাথে যে সংখ্যাটির গুণ আকারে রয়েছে এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় তাহলে অনুপাত অপরিবর্তিত থাকবে, যদি বিজোড় সংখ্যা হয় তাহলে অনুপাত পরিবর্তিত হবে। এরপর দেখব এই কোণটি কোন চতুর্ভাগে বিদ্যমান, সেই চতুর্ভাগের উপর ভিত্তি করে অনুপাতটির মান ধনাত্মক হবে না ঋণাত্মক হবে তা নির্ণয় করব। তাহলে দেখো এখানে পাই বাই 2 এর সাথে 14 গুণ অবস্থায় আছে, 14 একটি জোড় সংখ্যা, তাহলে অনুপাতের কোনো পরিবর্তন হবে না। তাহলে লিখবো সাইন, এবং এই যে প্লাস বা মাইনাস দিয়ে যে সূক্ষ্মকোণ বা জিরো লেখা হয় এইটা জাস্ট এর পাশে বসিয়ে দিব। এখন দেখব 14 ইন্টু পাই বাই 2 কোন চতুর্ভাগে পড়ে। দেখো আমরা যদি এইভাবে হিসাব করি, এই যে এইটা হলো একটা পাই বাই 2, দুইটা পাই বাই 2, তিনটা পাই বাই 2, চারটা পাই বাই 2, এভাবে যদি আমি আর এক পাক ঘুরে আসি তাহলে 8টা পাই বাই 2 পাবো, এবং আরও এক পাক যদি এইভাবে ঘুরে আসি তাহলে পাবো 12টা পাই বাই 2। আমার আছে 14টা, তাহলে কি করতে হবে, এই যে 13টা পাই বাই 2, এরপর এইখানে আসো 14টা পাই বাই 2। এরপরে আর 1 ডিগ্রিও এগোবে না বা 1 রেডিয়ানও এগোবে না। কেন? কারণ এর সাথে জিরো যোগ আছে। জিরো যোগ থাকলে আর কোন দিকেই যাবে না, এটা এক্স অক্ষের উপরই রয়ে যাবে, এক্স অক্ষের ঋণাত্মক অংশে রয়ে গেছে, অর্থাৎ এক্স অক্ষের উপর রয়েছে। এখন এই জায়গাটাতে অর্থাৎ এই এক্স অক্ষের উপর সাইন থিটার মান কেমন হয় ভালো করে একটু খেয়াল করো, যে সাইন হলো লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক। ঘূর্ণায়মান রশ্মি যখন ঘুরে এই এক্স অক্ষের ঋণাত্মক দিকের উপর এসে পড়ে তখন লম্ব বলে কোনো কিছু থাকে না, লম্বের মান তখন হয় 0। লম্বের মান 0 আর অতিভুজ সব সময় পজিটিভ। যেহেতু এটার লম্বের মান 0, এর কোনো দিক আমরা দেখতে পাচ্ছি না, তাই এটা পজিটিভ হিসেবে গণ্য হবে, অর্থাৎ এক্স অক্ষের উপরে সাইনের মানটি কি হবে, ধন। এই জন্য চিহ্ন প্লাসই হবে। সাইন 0 এর মান হলো 0, তাহলে নির্ণেয় মান হবে 0। এখন আসো খ নং নিয়ে আলোচনা করি। দেখো এখানে cos 11 পাই বাই 2 রয়েছে, একদম সাজানোই রয়েছে বলা যায়। তাহলে cos 11 ইন্টু পাই বাই 2 প্লাস বা মাইনাস যাই লেখো 0। এখন খেয়াল করো 11 ইন্টু পাই বাই 2, পাই বাই 2 এর সাথে 11 গুণ আকারে রয়েছে, 11 একটি বিজোড় সংখ্যা, তাহলে অনুপাত পরিবর্তন হবে। অনুপাত পরিবর্তন হয়ে cos পরিবর্তন হয়ে হয় সাইন, আর জাস্ট ওই যে 0 এটা লিখে দিব, মানে প্লাস বা মাইনাস দিয়ে যে 0 বা থিটা বা সূক্ষ্মকোণ থাকে ওই সূক্ষ্মকোণটি লিখে দিতে হবে। যেহেতু এখানে সূক্ষ্মকোণ নেই, 0 আছে, তাই 0 লিখে। তাহলে অনুপাত এবার পরিবর্তন হয়েছে। কোন অনুপাত পরিবর্তন হয়ে কি হয় এটা কিন্তু অবশ্যই জানতে হবে তোমাদের বা মনে রাখতে হবে। যেমন সাইন পরিবর্তন হয়ে কজ হয়, কজ পরিবর্তন হয়ে ঠিক সাইন হয়, ট্যান পরিবর্তন হয়ে কট হয়, কট পরিবর্তন হয়ে ট্যান হয়, সেক পরিবর্তন হয়ে হয় কোসেক, আর কোসেক পরিবর্তন হয়ে হয় সেক। এটুকু অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এখন আমরা আসি চতুর্ভাগের হিসাবে, এটা কোন চতুর্ভাগে পড়েছে। দেখো 11 পাই বাই 2, তাহলে এইখান থেকে শুরু, একটা পাই বাই 2, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা, 10টা, 11। এইখানে হলো 11টা পাই বাই 2। এর সাথে যোগও হবে না কিছু, বিয়োগও হবে না, কারণ 0, এতে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এই ওয়াই অক্ষের উপরে এই কোণটি অবস্থান করছে। এখন আমরা খেয়াল করব কজের ক্ষেত্রে, কজের ক্ষেত্রে খেয়াল করব, সাইনের ক্ষেত্রে কিন্তু না। যে অনুপাতটা ছিল এইটা, কজের সাথে থাকে ভূমি আর অতিভুজের সম্পর্ক। তো যখন ওয়াই অক্ষের উপর এসে ঘূর্ণায়মান রশ্মিটি থাকে তখন এই ভূমির মান 0 হয়। কজ অনুপাতটি হলো ভূমি এবং অতিভুজের অনুপাত। ভূমি যেহেতু 0, 0 কোনো পজিটিভও না কোনো নেগেটিভও না, এবং অতিভুজ যেটা ঘূর্ণায়মান রশ্মি এটা সবসময় পজিটিভ, তাই এই ওয়াই অক্ষের উপরে cos থিটা অলওয়েজ পজিটিভ, এর কোনো নেগেটিভ মান পাওয়া যায় না ওয়াই অক্ষের উপর। যেমনটা এক্স অক্ষের উপরে সাইন থিটা সবসময় পজিটিভ, তেমনি ওয়াই অক্ষের উপর cos থিটা সবসময় পজিটিভ। তাহলে রেজাল্ট হবে সাইন 0 এর মান কত, সাইন 0 এর মান 0, নির্ণেয় মান হবে 0। এবার গ নং, দেখো cot 11 পাই রয়েছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো cot 22 ইন্টু পাই বাই 2 প্লাস 0।
দেখো ওই যে যেহেতু আমরা পাই বাই টুর হিসাবে আনবো এই জন্য কি করছি 22 ইন্টু পাই বাই টু, অর্থাৎ এটা ভাগ করলে কিন্তু আবার সেই 11 পাই থেকে যাবে। এখন খেয়াল করো পাই বাই টু এর সাথে 22 গুণ আকারে আছে। 22 একটি জোড় সংখ্যা, কট অনুপাতের কোনো পরিবর্তন হবে না, আমরা কট 0 লিখলাম। এখন হিসাব করবো এটা কোন চতুর্ভাগে পড়েছে এবং ওই চতুর্ভাগে কট পজিটিভ না নেগেটিভ। 22 পাই বাই টু, তাহলে দেখো এক পাক ঘুরলে 4টা পাই বাই টু, 2 পাক ঘুরলে 8টা পাই বাই টু, 3 বার ঘুরলে 12টা পাই বাই টু, 4 বার ঘুরলে অতিক্রম করবে 16টা পাই বাই টু, 5 বার ঘুরলে অতিক্রম করবে 20টা পাই বাই টু, এবং এইটা হলো 21টা পাই বাই টু, এবং সর্বশেষ এটা হলো 22টি পাই বাই টু। কোণের অবস্থান হবে এইখানে, একেবারে এক্স অক্ষের উপর রয়েছে। ভালো করে একটু খেয়াল করো, এক্স অক্ষের উপর যখন ঘূর্ণায়মান রশ্মি ঘুরে অবস্থান করে বা কোণ উৎপন্ন করে তখন লম্ব শূন্য হয়, কিন্তু ভূমির দিক নেগেটিভ হয়। কট অনুপাতের সাথে ভূমি এবং লম্বের সম্পর্ক, লম্ব শূন্য, ধনাত্মক বা ঋণাত্মক দিক নেই, কিন্তু ভূমি যেহেতু রয়েছে ভূমির দিক কিন্তু এই এক্স অক্ষের ঋণাত্মক দিকের উপর ঋণাত্মক চিহ্ন। ভূমির চিহ্নটা হলো ঋণাত্মক, মানে ভূমির দিক ঋণাত্মক। এই কারণের জন্য কট থিটার যে আউটপুটটা পাবো এইটা হবে ঋণাত্মক। এখন কট 0 এর মান অসংজ্ঞায়িত, এই জন্য এই মাইনাসে তেমন কোনো কিছু যায় আসে না, তবে অবশ্যই কিন্তু এটা মাইনাস চিহ্ন। আমি এটাকে আর একটু অন্যভাবে ব্যাখ্যা করি, ভালো করে একটু খেয়াল করো। কট থিটা সমান হলো কস থিটা বাই সাইন থিটা। তাহলে এই যে এক্স অক্ষের ঋণাত্মক দিকে বিশেষ করে এইখানে কিন্তু কজ ঋণাত্মক, কজের মানটা কি হবে, কজের মান হলো ঋণাত্মক, সাইনের মান ধনাত্মক, সাইনের মানটা ধনাত্মক। তাহলে এখন আমরা যদি একটা ঋণাত্মক রাশিকে একটা ধনাত্মক রাশি দিয়ে ভাগ করি তাহলে আউটপুটটা কিন্তু আমরা ঋণাত্মকই পাই। কট এই এক্স অক্ষের ঋণাত্মক অংশের উপর যখন কটের অনুপাত আসবে তখন তার মান অবশ্যই ঋণাত্মক হবে। যেহেতু কট 0 অসংজ্ঞায়িত তাই ঋণাত্মক অসংজ্ঞায়িতের জন্য ঋণাত্মক আর ধনাত্মক চিহ্নের কোনো প্রয়োজন হয় না, তাহলে উত্তরটি হবে অসংজ্ঞায়িত। এখন আসো ঘ নং নিয়ে, tan মাইনাস 23 পাই বাই 6, এটাকে আমরা শুরুতেই লিখে নিতে পারবো মাইনাস tan 23 পাই বাই 6। কেন লিখলাম দেখো, আমরা এইটা জানি বা জেনে গেছি tan মাইনাস থিটা সমান হলো মাইনাস tan থিটা, অর্থাৎ মাইনাস থিটা কোনো ত্রিকোণমিতিক অনুপাতে tan মাইনাস থিটা সমান মাইনাস tan থিটা। সেই হিসাবে যেহেতু tan মাইনাস 23 পাই বাই 6 রয়েছে এজন্য আমরা এটা লিখতে পারি। এখন খেয়াল করো মাইনাস tan, এই 6 দ্বারা 23 কে ভাগ করব। এর একটা সহজ উপায় হলো 23 এর কাছাকাছি বা 23 এর কাছাকাছি 6 এর গুণিতক কোনটি, বা 6 দ্বারা ভাগ করা যায় কোন সংখ্যাকে, কোন সংখ্যাকে হতে পারে 23 থেকে বড়, হতে পারে 23 থেকে ছোট, কিন্তু 23 এর একদম নিকটবর্তী, সেটা নিশ্চিতভাবে বলা যায় 24। তাহলে ছিল 23, 24 লিখছি, একটা পাই মাইনাস করব, আর নিচে লিখবো কি, নিচে লিখবো 6। কেন এটা করলাম, যাতে ভাগ প্রক্রিয়াটা সহজ হয়। মাইনাস tan, দেখো এখানে আমরা যদি 24কে 6 দ্বারা ভাগ করি পাবো 4 পাই মাইনাস পাই বাই 6। তাহলে একটি কোণ আমরা কিন্তু সূক্ষ্মকোণ পেয়ে গেছি, ওই যে প্লাস বা মাইনাস দিয়ে যে অংশটি লেখা হয় এটি সূক্ষ্মকোণ পাই বাই 6 পেয়েছি। এটাকে আমরা এইভাবে একটু লিখি, দেখো tan 8 ইন্টু 4কে 8 করে দিলাম কি করার জন্য, পাই বাই 2 আনার জন্য। তাহলে 8 ইন্টু পাই বাই 2 লেখা সম্ভব 4 পাইকে, মাইনাস পাই বাই 6। এখন দেখো 8 রয়েছে পাই বাই 2 এর সাথে, এটা একটি জোড় সংখ্যা, tan অনুপাতের কোনো পরিবর্তন হবে না, tan লিখবো, আর জাস্ট ওই যে মাইনাস দিয়ে যে সূক্ষ্মকোণটি লেখা আছে জাস্ট এইটা নিয়ে আসবো, কারণ এইটা তোমরা যখন চিত্রের মাধ্যমে জ্যামিতিক উপায়ে প্রমাণ শিখেছো তখন এরকমটাই শিখেছো, সূক্ষ্মকোণটি বসাতে হয়। এখন খেয়াল করো যে এই কোণটি কোন চতুর্ভাগে রয়েছে আমরা একটু দেখব। 8 ইন্টু পাই বাই 2, তাহলে মানে একটা পাই বাই 2 এর জন্য একটা ঘর, তাহলে 4টা পাই বাই 2 আছে, 4টা ঘর, এক পাক ঘুরলেই আমরা 4টে পাই বাই 2 পাবো, আরও একটা পাক ঘুরে আসলে পাবো 8টা পাই বাই 2। দেখো এই পর্যন্ত আসলে 8টা পাই বাই 2 হয়, কিন্তু এর থেকে এবার মাইনাস করতে হবে কত, পাই বাই 6, অর্থাৎ ডিগ্রির হিসাবে গেলে আমরা 30 ডিগ্রি মাইনাস করতে হবে, তার মানে 30 ডিগ্রি মাইনাস। এবার এই কোণটির অবস্থান কিন্তু চতুর্থ চতুর্ভাগে। আমি আবারও বলছি 8 ইন্টু পাই বাই 2, আমরা 2 বার পূর্ণ ঘূর্ণন শেষ করলে পাই হলো 8 পাই বাই 2। এর থেকে যেহেতু মাইনাস হয়েছে সূক্ষ্ম কোণ, অর্থাৎ এখানে পাই বাই 6 30 ডিগ্রি মতো, তখন ওইখান থেকে ওই এক্স অক্ষ পর্যন্ত যখন যে 8 পাই বাই 2 হয়েছিল তার থেকে 30 ডিগ্রি আবার ব্যাকে চলে আসবে, মানে মাইনাস করে দিতে হবে। তখন দেখো
কোনটির অবস্থান হয় চতুর্থ চতুর্ভাগে। আচ্ছা, চতুর্থ চতুর্ভাগে পজিটিভ হলো কজ আর সেক, সেইখানে কিন্তু ট্যান নেগেটিভ, ট্যান সেইখানে নেগেটিভ, তাহলে ট্যানের সামনে একটা নেগেটিভ চিহ্ন আসেই। এখন এই চতুর্থ চতুর্ভাগে যাওয়ার কারণে সে আরও একটি নেগেটিভ পেয়ে গেল, দুটো নেগেটিভ মিলে তার রেজাল্টটি হবে পজিটিভ। এই জন্য এখানে কি চিহ্ন হবে? প্লাস। প্লাসটা দিলেও হয়, না দিলেও হয়। ট্যান পাই বাই 6 অর্থাৎ 30 ডিগ্রির মান হলো 1/√3। তাহলে এই ঘ নংয়ের যে প্রশ্নটি রয়েছে তার মান হবে 1/√3। এবার আসো ঙ নং প্রশ্ন নিয়ে। এখানে দেখো রয়েছে কোসেক, ভালো করে একটু খেয়াল করো। 19π/3, 3 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 19-এর কাছে নিকটবর্তী 3 দ্বারা বিভাজ্যকৃত সংখ্যা হলো 18। তাহলে লিখবো 18π প্লাস পাই ডিভাইডেড 3। তাহলে দেখো 19π কিন্তু 3 হবে, জাস্ট একটু সুবিধার জন্য ভেঙে নিলাম। তাহলে কোসেক, এই যে 3 দ্বারা যদি 18কে ভাগ করি পাবো 6π প্লাস π/3। এটাকে আমরা π/2 আকারে নিব। তাহলে কোসেক 6 রয়েছে 12 করব, আর কি লিখবো? 12, π/2 লিখব, প্লাস কি থাকবে? π/3। এখন দেখো π/2 এর সাথে 12 গুণ আকারে আছে, অনুপাত যেহেতু এটা জোড় সংখ্যা সেহেতু অনুপাতের কোনো পরিবর্তন হবে না। কোসেক লিখব, π/3 লিখব, মানে সূক্ষ্মকোণ। এখন দেখব এটা কোন চতুর্ভাগে পড়েছে। 12 ইন্টু π/2 মানে 12টা π/2। এক পাক ঘুরলে হয় 4টা π/2, 2 পাক ঘুরলে হয় 8টা π/2, 3 পাক ঘুরলে হয় 12টা π/2। এবার দেখো π/3 যোগ আছে, অর্থাৎ 60 ডিগ্রি যোগ আছে, তাহলে এটা অতিক্রম করে আরও 60 ডিগ্রি চলে যাবে। তখন এই অবস্থানটা হয়ে যাবে, এই কোণের অবস্থানটা হয়ে যাবে প্রথম চতুর্ভাগে। কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে সব অনুপাত পজিটিভ, তাই চিহ্ন প্লাসই থাকবে। কোসেক π/3 অর্থাৎ কোসেক 60 ডিগ্রি, এর মান হবে 2/√3। এটি হলো নির্ণেয় মান। এবার দেখো 4 নং প্রশ্ন রয়েছে sec -20π/2। তাহলে sec মাইনাস থিটা সমান আমরা জানি sec থিটা, তাহলে এটাকে লিখতে পারবো 25π/2। যেহেতু sec মাইনাস থিটা সমান আমরা জানি sec থিটা, এটা এই জন্য মাইনাসটা বিদায় নিল। এখন দেখো এটাকে জাস্ট একটু সাজায় লিখব, 25 ইন্টু π/2, এই যে প্লাস বা মাইনাস কি লিখবো? একটা জিরো লিখবো। আচ্ছা খেয়াল করো তো, 25 এবার π/2 এর সাথে গুণ অবস্থায় আছে। 25 একটি কি সংখ্যা? নিঃসন্দেহে একটি বিজোড় সংখ্যা, আর বিজোড় সংখ্যা থাকলে অনুপাত পরিবর্তন হবে, সেক পরিবর্তন হয়ে হয় কোসেক। তাহলে লিখবো কি? কোসেক 0। এবার দেখব এই কোণটি কোন চতুর্ভাগে বিদ্যমান। আমরা জানি এক পাক ঘুরলে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসলে হয় 4টা π/2। তাহলে এরকম 6টা চক্কর দিতে হবে আমাদের। তাহলে এই হলো 2টা, 3টা, 4টা, 5টা, এই হলো 6টা। এই পর্যন্ত আসলে হয় 24টা π/2। এটা আরও একটু যে এইখানে এই যে ওয়াই অক্ষের উপরে রয়েছে, ওয়াই অক্ষের উপরে আমরা জানি cos থিটা বা cos অনুপাত সবসময় পজিটিভ হয়। cos অনুপাত সবসময় পজিটিভ হয়। আর সাইন পজিটিভ হয় কোথায়? সাইন এবং কোসেক পজিটিভ হয় এক্স অক্ষের উপরে। তাহলে এখন এই অবস্থায় সেকের চিহ্ন কি হবে? সেক কেন বলছি? আমাদের মূল অনুপাতটা দেওয়া ছিল কিন্তু সেক, এইটার হিসাবটা আমাদের করতে হবে। তাহলে দেখো এইখানে এই যখন ওয়াই অক্ষের উপরে অবস্থান করে তখন ভূমি থাকে না, ভূমির মান 0 হয়, লম্ব আর অতিভুজ থাকে। এখন এইখানে লম্ব পজিটিভ দিকে আছে আর অতিভুজ তো সবসময়ই পজিটিভ। আমরা জানি সেক হলো অতিভুজ আর ভূমির সাথে সম্পর্কিত, অতিভুজ আর ভূমি। তাহলে যেহেতু অতিভুজ এখানে পজিটিভ, ভূমি 0, সেহেতু এর মান কোনো নেগেটিভ আসার সুযোগ নেই, তাই এটা পজিটিভই থাকবে। কোসেক 0 এর মান কত এটা আমাদের জানতে হবে। সাইন 0 এর মান 0, কোসেক 0 এর মান হলো অসংজ্ঞায়িত, তাহলে এর মানটি হলো অসংজ্ঞায়িত। এরপর আসো 6 নং প্রশ্ন। দেখো আছে sin 31π/6, তাহলে সাইন লিখব। এখন দেখো 31কে ভাগ করব 6 দ্বারা, তাহলে 31 এর কাছাকাছি, 31 এর কাছাকাছি সেটা 31 থেকে বড় হোক বা 31 থেকে ছোট হোক, কাছাকাছি যেটা হবে
ছয়ের গুণিতক সংখ্যা হলো 30, ছয়ের গুণিতক সংখ্যা হলো 30, তাহলে এটা লিখতে পারবো 30 পাই প্লাস পাই ডিভাইডেড 6। এখন দেখো কি লেখা যায়, সাইন 5 পাই প্লাস পাই বাই 6। এই 5 পাইটাকে আমরা এখন যদি পাই বাই 2 তে নিতে যাই তাহলে 10 ইন্টু লিখব পাই বাই 2 প্লাস পাই বাই 6। খেয়াল করো পাই বাই 2 এর সাথে 10 জোড় সংখ্যা গুণ রয়েছে, তাহলে সাইন অনুপাত কোনো পরিবর্তন হবে না। সাইন লিখে সূক্ষ্মকোণটি লিখে দিব। এখন হিসাব করব এটা কোন চতুর্ভাগে রয়েছে। দেখো 10 ইন্টু পাই বাই 2, তাহলে 1 চক্কর দিলে 4টা পাই বাই 2, 2 চক্কর দিলে 8টা পাই বাই 2। এরপর আসো এই যে 10টা পাই বাই 2, এর থেকেও আরও 30 ডিগ্রি অর্থাৎ পাই বাই 6 যোগ রয়েছে, তাহলে এই রকম অবস্থানে অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে হবে এই কোণটির অবস্থান। তৃতীয় চতুর্ভাগে সাইন ঋণাত্মক, তাহলে চিহ্ন হয়ে যাবে এবার মাইনাস। থাকবে কি, থাকবে সাইন পাই বাই 6 এর মান যা হয়, পাই বাই 6 হলো হাফ, তাহলে রেজাল্ট হবে মাইনাস হাফ। এটাই হবে নির্ণেয় মান। এবার আসো এই 3 নং প্রশ্নের, এটা রয়েছে কজ মাইনাস 20 পাই বাই 6। আমরা জানি কজ মাইনাস থিটার সমান হলো কজ থিটা, তাহলে কজ 20 পাই বাই 6, যেহেতু কজ মাইনাস থিটার সমান হলো কজ থিটা। আচ্ছা এবার দেখো 25-এর কাছাকাছি, 25 থেকে ছোট বা বড়, 6-এর গুণিতক সংখ্যা হলো 24, তাহলে কাছাকাছি ছোটটাই হলো 24। এর পরেরটা যদি আমরা 30 ধরতাম সেটা আবার অনেক বড়, তাহলে কি লিখব 24 পাই প্লাস হলো পাই ডিভাইডেড হলো 6। যদি ভাগ করি তাহলে এরকম পাবো 4 পাই প্লাস পাই বাই 6। পাই বাই 2 এর হিসাবে যদি লিখি তাহলে 8 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 6। দেখো এবার 8 গুণ রয়েছে পাই বাই 2 এর সাথে, 8 একটি জোড় সংখ্যা, অনুপাতের কোনো পরিবর্তন হবে না। কজ লিখে পাই বাই 6 লিখব, অর্থাৎ সূক্ষ্মকোণটি লিখব। দেখব কোন চতুর্ভাগকে এটা নির্দেশ করছে। 8 ইন্টু পাই বাই 2, তাহলে একটা পাই বাই 2, 2টা 3টা 4টা, এক ভাগ ঘুরলে 4টা, 2 ভাগ ঘুরলে 8টা। পাই বাই 6 অর্থাৎ 30 ডিগ্রি যোগ রয়েছে, অর্থাৎ এটা চলে যাবে প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগের সব অনুপাত পজিটিভ, তাহলে কজ পাই বাই 6 অর্থাৎ কজ 30 ডিগ্রির মান হলো √3/2। এটি হবে এই প্রশ্নটির নির্ণেয় মান। এখন আলোচনা করব 4 নং প্রশ্ন নিয়ে, যেটি 2025 সালের পাঠ্য বইয়ের 7 নং প্রশ্নে রয়েছে। তো দেখো এখানে কতে বলেছে বাম পক্ষ থেকে ডান পক্ষের যে মানটি দেখাতে হবে তা 0। আমরা বাম পক্ষটি তুলে নিই। দেখো LHS সমান এটা। এখন দেখো এখানে cos 17 পাই বাই 10 রয়েছে, তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারবো 20 পাই মাইনাস 3 পাই বাই 10। 17 এর কাছাকাছি 10 এর গুণিতক সংখ্যা হলো 20, এই 20 থেকে 3 পাই মাইনাস করে 17 পাই পাওয়া যাবে, আর নিচেই বা হরে রয়েছে 10, এটা লিখে দিলাম। প্লাস দেখো cos এবার 13 পাই বাই 10, 10 এর গুণিতক 13 এর কাছাকাছি হলো 10, তাহলে 10 পাই প্লাস 3 পাই ডিভাইডেড 10 প্লাস cos 9 পাই বাই 10, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 10 পাই মাইনাস পাই ডিভাইডেড 10। এটাও 10 এর গুণিতক 9 এর কাছাকাছি 10, এই জন্য 10 মাইনাস কি করেছি 1। আর লাস্টে যেটা রয়েছে cos পাই বাই 10, এটা অনেক ছোট একটি সূক্ষ্মকোণ। এটা যদি আমরা ডিগ্রির হিসাবে চিন্তা করি তাহলে 18 ডিগ্রি বা 18 ডিগ্রি হয়, কেননা পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এভাবে 180 ডিগ্রিকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি আসে 18 ডিগ্রির জন্য, এটা আর নতুন করে বিন্যাস করার কোনো প্রয়োজন নেই। এখন দেখো এখান থেকে লিখতে পারবো cos 2 পাই মাইনাস 3 পাই বাই 10 প্লাস cos পাই প্লাস 3 পাই বাই 10 প্লাস cos পাই মাইনাস পাই বাই 10 প্লাস cos পাই বাই 10। এবং আরেকটা বিষয় খেয়াল করো, এই কোণের মানগুলোকে যেভাবে ভেঙে নিয়েছি বা বিন্যস্ত করে নিয়েছি, এখানে কিন্তু প্রথম অংশটা রয়েছে একটা স্থূলকোণ বা বড় ধরনের একটি কোণ, এবং যে মাইনাস বা প্লাস চিহ্ন দিয়ে যে অংশটি লেখা রয়েছে এটা কিন্তু সূক্ষ্মকোণ। দেখো এখন কি করব, এই যে cos 2 পাই রয়েছে, এই 2 পাইকে লেখা যায় দেখো এরকম 4 ইন্টু পাই বাই 2 মাইনাস
3π/10। আমরা π/2 এর গুণিতক হিসাবে এই কোণটাকে সাজিয়ে নিচ্ছি। দেখো cos 2 ইন্টু π/2 প্লাস 3π/10 প্লাস cos 2 ইন্টু π/2 মাইনাস π/10 এবং লাস্ট হলো cos π/10। তাহলে যেহেতু π/2 এর সাথে 4 গুণ অবস্থায় রয়েছে, cos অনুপাত কোনো পরিবর্তন হবে না, লিখে দিব cos 3π/10। দেখো এই যে cos 3π/10 এটা এর চিহ্ন প্লাস হবে না মাইনাস হবে, আমরা একটু দেখি। দেখো 4 ইন্টু π/2, তাহলে জাস্ট এই যে একটা দুইটা তিনটা চারটা, এটা হলো 4 ইন্টু π/2 মাইনাস রয়েছে। মাইনাস যখন হবে তখন কিন্তু এই এক্স অক্ষ থেকে আবার একটু ব্যাকে আসবে, অর্থাৎ এটা চতুর্থ চতুর্ভাগে থাকবে। এই কোণটির মান চতুর্থ চতুর্ভাগে cos পজিটিভ, তাই এটা পজিটিভই থাকবে। এই দ্বিতীয় পদে যখন আসি তখন দেখো এবারও π/2 এর সাথে জোড় সংখ্যা গুণিতক হিসেবে রয়েছে, তাহলে cos এর কোনো পরিবর্তন হবে না, cos cosই থাকবে। লিখব cos 3π/10। এখন দেখো এই কোণটি কিন্তু রয়েছে তৃতীয় চতুর্ভাগে। কিভাবে? যদি দেখো π/2 2 ইন্টু π/2, তাহলে একটা π/2 দুইটা π/2, এর সাথে কি হবে? এর সাথে 3π/2 আর 3π/10 যোগ হয়েছে, তার মানে এটা 3π/10 একটি সূক্ষ্মকোণ। তখন 180 সাথে সূক্ষ্মকোণ যোগ হলে তা তৃতীয় চতুর্ভাগে চলে যায়। তৃতীয় চতুর্ভাগে cos অনুপাত নেগেটিভ হয়, তাই চিহ্নটা হবে নেগেটিভ। এরপরে যদি আমরা এই তৃতীয় পদটাকে দিকে একটু খেয়াল করি, তাহলে দেখো এখানেও 2 ইন্টু π/2 রয়েছে, তাহলে অনুপাতের কোনো পরিবর্তন হবে না। এখানে লিখব cos π/10। এবার দেখো এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগ। কিভাবে দ্বিতীয় চতুর্ভাগ হয় একটু খেয়াল করো। এই যে একটা π/2 দুইটা π/2, এর থেকে মাইনাস মাইনাস হলে এটা দ্বিতীয় চতুর্ভাগেই থেকে যায়। তো দ্বিতীয় চতুর্ভাগে cos ঋণাত্মক, তাহলে এই মানটা হবে ঋণাত্মক, প্লাস হবে cos π/10। এখন দেখো একটা যোগ একটা বিয়োগ এরকম হয়েছে, তাহলে এদের ফলাফলটা আমরা কিন্তু পাবো 0। তাহলে এই ডান পক্ষেও কিন্তু আমাদের কি দেখাতে বলেছিল? ডান পক্ষে দেখাতে বলছে বা প্রমাণ করতে বলছে 0। তাহলে আমরা কি পেয়েছি? বাম পক্ষ থেকে ডান পক্ষ পেয়ে গেছি। তাহলে এটা প্রমাণিত, প্রুভড। 4 খ নং, এখানে দেখাতে বলেছে এই যে বাম পক্ষ যে রাশিটি রয়েছে এর মান হবে কত? 2। দেখো বাম পক্ষে রয়েছে sin স্কয়ার π/7 প্লাস sin স্কয়ার 5π/14 প্লাস sin স্কয়ার 8π/7 প্লাস sin স্কয়ার 9π/14। তাহলে এটাকে আমরা দেখো কি করতে পারি? sin স্কয়ার π/7, π/7 একটি সূক্ষ্মকোণ, কারণ 180 কে 7 দিয়ে ভাগ করলে তা একটি সূক্ষ্মকোণ পাওয়া যাবে। এই জন্য এইটা আর ভেঙে বা পরিবর্তন করে নতুন কিছুতে যাওয়ার প্রয়োজন নেই। এরপর দেখো 5π/14, এইটাকে আমরা কি লিখতে পারি? আমরা যদি একটু খেয়াল করি 5π/14 এটা সমান কত ডিগ্রি হয় আমরা একটু দেখব। 5π/14 এটা সমান হলো 64.2857 ডিগ্রি মতো হবে। আর যদি শুধু π/7 আমরা চিন্তা করি, তাহলে এটা পাওয়া যাবে 25.7142 বা 43 এরকম ডিগ্রি আসবে। তাহলে এখন খেয়াল করো, আমাদের এই যে 5π/14 যদি 64 সামথিং এত ডিগ্রি হয়, এটা একটা সূক্ষ্মকোণ। তবে এই সূক্ষ্মকোণটাকে পরিবর্তন করে আমরা এই অন্য কোনো সূক্ষ্মকোণে চলে যেতে পারি। যেমন এইটাকে যদি পরিবর্তন করি, পরিবর্তন করে 90 থেকে বাদ দেই, 90 থেকে এই যে π/7 বাদ দেই, তাহলে কিন্তু এই 5π/14 পেয়ে যাই। তাতে আমাদের সুবিধাটা কি? সুবিধাটা হলো আমরা আগের কোনো একটা অনুপাতের সাথে এই অনুপাতটাকে তুলনা করতে পারবো। তাহলে লিখব কি? এটাকে লিখব এই যে π/2 মাইনাস π/7। তাহলে কি হবে? তাহলে আমরা 5π/14 কিন্তু পেয়ে যাবো। এতে এই যে দেখো প্রথম পদে কিন্তু sin স্কয়ার π/7 রয়েছে, তাহলে এখানেও আমরা একটা π/7 পেয়ে যাব। এই সুবিধাটুকুর জন্যই মূলত আমরা এই সূক্ষ্মকোণ হওয়া সত্ত্বেও 5π/14 সূক্ষ্মকোণ হওয়া সত্ত্বেও এটাকে পরিবর্তন করে π/7 এ চলে আসছি। স্কয়ার এটা প্লাস সাইন এই যে 8π/7 এটাকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে পাই প্লাস π/7 লিখতে পারি। তাহলে দেখো লসাগু যদি করি, তাহলে 7 × 7 + 1 মানে 8π/7, 8π/7 কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এটারও স্কয়ার প্লাস সাইন এই যে 9π/14,
এই 9π/14 এটা কিন্তু কত ডিগ্রি হবে আমরা একটু দেখি। 9π/14 এটা হলো 115.714 এরকম ডিগ্রি আসে। এই যে 115.714 ডিগ্রি আসলো, এটা কিন্তু আমরা সহজেই 90 ডিগ্রির সাথে হিসাবটা করতে পারি। দেখো যদি 90 ডিগ্রি এর সাথে 25 দশমিক সামথিং যোগ করি তাহলে কিন্তু এই 9π/14 পেয়ে যাবো। 25 দশমিক সামথিং বলতে আমরা কি বুঝি, এই যে π/7 এটা যদি যোগ করি তাহলে দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু পৌঁছে যাবো। π/7ও পেয়ে যাবো, আবার এক্ষেত্রে ওই 9π/14ও লসাগু করলে এটাও পেয়ে যাবো। তাহলে কোণটাকে আমরা এইভাবে লিখতে পারি। কেন লিখছি, সুবিধা বললাম একটাই, সেটা হলো সবগুলো কোণ সূক্ষ্মকোণ π/7 এর মাধ্যমে চলে আসলো। এখন দেখো sin স্কয়ার π/7 প্লাস এই যে π/2 এর সাথে এখানে 1 গুণ আছে, 1 হলো বিজোড় সংখ্যা, তাহলে সাইন পরিবর্তন হয়ে cos হয়ে যাবে। cos স্কয়ার π/কে লিখবো 7। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এটা প্রথম চতুর্ভাগে রয়েছে তাই চিহ্নের কোনো পরিবর্তন হয়নি। যদি অন্য কোনো চতুর্ভাগে থাকে সেখানে যদি ঋণাত্মক হয়, স্কয়ার থাকার কারণে তা ধনাত্মক হয়। দেখো এর পরেরটা, যেমন sin π প্লাস π/7 রয়েছে। পাই থাকলে কিন্তু কখনো অনুপাত পরিবর্তন হয় না। আমরা এর আগে শিখেছি π/2 এর সাথে জোড় বা বিজোড় সংখ্যা গুণিতক হিসেবে থাকলে তখন সেই হিসাব করে জোড় সংখ্যা থাকলে অনুপাত পরিবর্তন হয় না, বিজোড় সংখ্যা থাকলে অনুপাত পরিবর্তন হয়। আর যদি কখনো সরাসরি পাই থাকে, সরাসরি পাই সেটা হতে পারে একটা পাই, দুইটা পাই, তিনটা, চারটা, মানে জোড় বা বিজোড় যাই থাকুক না কেন, তখন অনুপাতের কোনো পরিবর্তন হয় না। কেন হয় না? কারণ দেখো আমরা পাইকে লিখতে পারি 2 ইন্টু π/2, আবার 2 পাইকে লিখতে পারি 4 ইন্টু π/2। মানে যেটাই থাকুক না কেন আমরা এটাকে π/2 এর সাথে হিসাব করতে গেলে সবসময় একটা কি চলে আসবে, একটা জোড় সংখ্যা চলে আসবে। এই জন্য যদি কখনো সরাসরি পাই থাকে তাহলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে কি থাকবে, এখানে সাইনই থাকবে, সাইন স্কোয়ার π/7। দেখো এক্ষেত্রে কিন্তু পাই প্লাস π/7 এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগ। কেন? পাই বলতে 180 এই পর্যন্ত, এর সাথে আর একটু যোগ, মানে সূক্ষ্মকোণ যোগ আছে, এটা তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে সাইন ঋণাত্মক, কিন্তু এই যে হোল স্কোয়ার বা স্কোয়ার থাকার কারণে এটা কিন্তু আর ঋণাত্মক হবে না, এটা ধনাত্মকই হয়ে যাবে। এরপর আসো লাস্ট পদে, এখানে π/2 রয়েছে, π/2 সাথে গুণ রয়েছে 1, তাহলে সাইন পরিবর্তন হয়ে যাবে cos স্কোয়ার π/7। এটা দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগের সাইন তো পজিটিভই, আর স্কোয়ার ছিলই, নেগেটিভ হলেও কোনো ব্যাপার ছিল না, পজিটিভই হয়ে যেত। এখন তুমি যদি চিন্তা করো এই প্রথম দুটো পদ যদি দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, তাহলে এর মান হতো 1। আবার দ্বিতীয় দুটো পদ যদি চিন্তা করো, এখানেও দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান হলো 1। 1 যোগ করলে কত পাবো? 2। এটাই হলো আর এইচ এস। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা প্রমাণ করলাম, লিখব প্রমাণিত বা প্রুভড। এখন আলোচনা করব পাঠ্য বই 2026 নবম দশম উচ্চতর গণিত এর 4 নং এর গ অংশ নিয়ে। ঠিক এই প্রশ্নটি রয়েছে 2025 সালের পাঠ্য বইয়ের 8 নং প্রশ্নে, 8-এর গতে। তাহলে দেখো এখানে বলেছে এই সাইন 7π/3 ইন্টু কজ 13π/6 মাইনাস কজ 5π/3 ইন্টু সাইন 11π/6 ইজ ইকুয়াল 1 দেখাতে হবে আমাদের। তো আমরা কি করছি, বাম পক্ষটি তুলে নিয়েছি। দেখো এখান থেকে আমাদের এই অনুপাতগুলোকে বা রাশিগুলোকে একটু চেঞ্জ করে লিখতে হবে। কিভাবে? দেখো সাইন এখানে আছে 7π/3, তাহলে 7πকে আমরা সহজেই লিখতে পারি 6π প্লাস পাই ডিভাইডেড 3, কারণ 3 এর গুণিতক 7-এর কাছাকাছি 6 হয় এবং 6 যোগে 1 লিখেছি 7। ঠিক একইভাবে cos 13π/6 এটাকে আমরা লিখতে পারি 12π প্লাস পাই ডিভাইডেড 6 মাইনাস cos 5π/3, অর্থাৎ এটাকে লিখতে পারি 6π মাইনাস পাই ডিভাইডেড 3, এবং সর্বশেষ যে সাইন 11π রয়েছে এই 11πকে আমরা লিখতে পারবো 12π মাইনাস হলো পাই ডিভাইডেড 6, অর্থাৎ 6-এর গুণিতক হিসেবে লিখেছি 11কে 12 লিখেছি, বিয়োগ করেছি 1। দেখো 3 দিয়ে যদি ভাগ করি তাহলে এরকম হয় 2π প্লাস π/3 ইন্টু cos 2π প্লাস π/6 মাইনাস cos 2π মাইনাস π/3 এবং সাইন এক্ষেত্রেও পাবো 2π মাইনাস π/6। দেখো আমি এর আগেও হয়তো বলেছি, যখন যদি কোনো অনুপাত পাইয়ের কোণকে পাইয়ের মাধ্যমে লেখা থাকে 2π 3π একটা পাই এরকম থাকে, তাহলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এটা সাইন আছে, সাইনে লিখবো, জাস্ট সূক্ষ্মকোণকে লিখে দিব।
এখন দেখো 2 পাই প্লাস পাই বাই 3 আমরা যদি একটু দেখি যে 2 পাই প্লাস পাই বাই 3 কোন চতুর্ভাগে, তাহলে একটা পাই হলো এই যে এক্স অক্ষ থেকে শুরু করে ধনাত্মক দিক থেকে শুরু করে এক্স অক্ষের ঋণাত্মক দিক পর্যন্ত হলো একটা পাই। এরপর দ্বিতীয় পাই এই যে এইখান থেকে শুরু করে যদি আবার এক্স অক্ষের ধনাত্মক দিকে চলে আসি তাহলে এটা হলো 2 পাই। 2 পাইয়ের সাথে কত যোগ পাই বাই 3 অর্থাৎ 60 ডিগ্রি। এইরকম জায়গায় হবে কোনটি, অর্থাৎ এটি রয়েছে প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে সব অনুপাত পজিটিভ হয়। এবার আসো কজের ক্ষেত্রে একই ব্যাপার, দেখো এবারও কজের কোনো পরিবর্তন হবে না, কারণ 2 পাই রয়েছে। 2 পাই থাকলে এটাকে আমরা 4 × পাই বাই 2 লিখতে পারি, সেই হিসাবে জোড় সংখ্যা হয়, বিধায় অনুপাত পরিবর্তন হয় না। কিন্তু এটা রয়েছে কিন্তু প্রথম চতুর্ভাগে আগের কোনটার মতোই 2 পাই প্লাস ওটাতে ছিল পাই বাই 3 আর এটাতে হলো পাই বাই 6, ঘটনা একই, শুধু কোণের মান একটু ছোট। তাহলে এক্ষেত্রেও এটা প্রথম চতুর্ভাগে কজ পজিটিভ, তাহলে আমরা এভাবেই লিখলাম। এখন আসো এই কজ 2 পাই মাইনাস পাই বাই 3, যেহেতু 2 পাই রয়েছে অনুপাতের কিন্তু কোনো পরিবর্তন হবে না, কজই থেকে যাবে, পাই বাই 3 লিখব সূক্ষ্মকোণ। এটা কিন্তু চতুর্থ চতুর্ভাগ কিভাবে হয় দেখো, একটা পাই বাই 2 পাই হলো এটা, 2টা পাই হলো এই পর্যন্ত, এর থেকে -30 ডিগ্রি, তার মানে এইরকম জায়গায় রয়েছে। তাহলে কজ চতুর্থ চতুর্ভাগে পজিটিভ, এই জন্য এর চিহ্নের কোনো পরিবর্তন হলো না। এবার দেখব লাস্ট সাইন যেটা রয়েছে, দেখো 2 পাই রয়েছে, অর্থাৎ পাইয়ের সাথে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা যাই গুণ থাক না কেন অনুপাতের কোনো পরিবর্তন হয় না, সাইনই থাকবে। আমরা সূক্ষ্মকোণটি লিখব। এটা কিন্তু চতুর্থ চতুর্ভাগ, দেখো আমি আবারও দেখাচ্ছি, এই যে একটা পাই, এই যে 2টা পাই এ পর্যন্ত, আর এরপর ওইখান থেকে মাইনাস করতে হবে আমাদের 30 ডিগ্রি, পাই বাই 6 হলো 30 ডিগ্রি, তাহলে মাইনাস হলে থাকে এরকম জায়গাতে। এটা চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগে এই সাইন হলো নেগেটিভ হয়, এই জন্য সাইনের সামনে একটা নেগেটিভ চিহ্ন দিয়ে দিলাম। এখন দেখো এখান থেকে লিখব সাইন পাই বাই 3 ইন্টু কস পাই বাই 6, এই যে মাইনাস মাইনাস কী হয়ে গেল প্লাস, কস পাই বাই 3 ইন্টু সাইন পাই বাই 6, এর সবগুলো মান আমরা জানি। সাইন পাই বাই 3 হলো 60 ডিগ্রি, মান হলো √3/2, কজ পাই বাই 6 হলো 30 ডিগ্রি, 30 ডিগ্রি হলো √3/2, প্লাস কজ পাই বাই 3 হলো 60 ডিগ্রি, এর মান হলো হাফ, আর সাইন পাই বাই 6 হলো 30 ডিগ্রি, এর মানও হাফ। তাহলে কি হয় দেখো, √3 যদি গুণ করি তাহলে ওর ফলাফলটা পাবো হলো 3, নিচে 2 গুণ করলে হবে 4, প্লাস 1 গুণ করলে 1, 2 গুণ করলে 4। এখন 4 হবে লসাগু, তাহলে কি থাকে 3 + 1, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো 3 + 1 কিভাবে আসে, থাকলো 4/4, এর রেজাল্টটি পেলাম 1। এটাই কিন্তু RHS এ রয়েছে, আমাদের দেখাতে বলেছিল যে RHS এ 1 হবে, এটা কিন্তু আমরা দেখাতে পারছি কিভাবে আসে। আশা করি বুঝতে পেরেছো, এবং এগুলো অনেক ভালো অনুশীলন করতে হবে, তাহলে আরও ভালো বুঝতে পারবে। এখন দেখো 4-এর ঘ নং প্রশ্ন, এটা পাঠ্য বই 2025-এর 8 নং প্রশ্নে রয়েছে। এখানেও বলেছে বামপক্ষ যে রাশিটি দেওয়া আছে এর মান কত হবে, 1 হবে, এটা আমাদের নির্ণয় করে দেখাতে হবে। আমরা প্রথমেই বামপক্ষটি তুলে নিই, দেখো LHS। দেখো এক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে উপরে রয়েছে 13, নিচে রয়েছে 3, এক্ষেত্রে 3 এর কাছাকাছি 13 এর কাছাকাছি 3 এর গুণিতক হলো 12, তাহলে লিখতে পারবো 12 পাই প্লাস পাই ডিভাইডেড 3। এটাকে লিখতে পারবো cos 12 পাই প্লাস পাই বাই হলো 6 এর গুণিতক 12 13 এর কাছে, সাইন 11 পাই বাই 6, 11কে লিখবো 12 পাই মাইনাস পাই ডিভাইডেড 6, এবং cos -5 পাই বাই 3 রয়েছে, দেখো cos মাইনাস থিটা, তোমরা জানো এটা cos মাইনাস থিটা সমান হলো cos থিটা, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। এবং এই যে 5 পাই বাই 3 এটাকে আমরা লিখব 6 পাই মাইনাস পাই ডিভাইডেড 3। এটাকে 3 দিয়ে ভাগ করলে থাকবে 4 পাই প্লাস পাই বাই 3, cos 2 পাই প্লাস পাই বাই 6, সাইন 2 পাই মাইনাস পাই বাই 6, এবং cos 2 পাই মাইনাস পাই বাই 3 ভাগ করলে আমরা এটা পাই। দেখো সাইনের সাথে এবার রয়েছে যে কোনটি, এটা 4 পাই প্লাস পাই বাই 3 রয়েছে। আমি বলেছি বা তোমরা জানো পাই এর সাথে 4 3 যাই গুণ থাক না কেন অনুপাতের কোনো
পরিবর্তন হয় না। অনুপাত পরিবর্তন হয় তখন যখন π/2 এর সাথে কোনো কোণকে ভাঙা হয় এবং π/2 এর সাথে বিজোড় সংখ্যা গুণ থাকে তখন। তাহলে এক্ষেত্রে সাইনই থাকবে, π/3 লিখে দিব, সূক্ষ্মকোণ নিয়ম অনুসারে এটাই হয়। এবং এটা হলো আমরা দেখব সম্ভবত এটা প্রথম চতুর্ভাগে পড়েছে। দেখো 4π, তার মানে আমাকে দুই পাক ঘুরতে হবে। যে এটা হলো একটা পাই, এটা হলো 2টা পাই, 3টা পাই, 4টা পাই, এর থেকে আরও যোগ রয়েছে। যোগ হয়ে যেহেতু যোগ হবে সেহেতু আরও একটু আগাবে, অর্থাৎ আরও 60 ডিগ্রি এখান থেকে যাবে। তাহলে এই অবস্থানে রয়েছে কোনটি? এটা হলো প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগের সব অনুপাত পজিটিভ। এখন আসো কজের ক্ষেত্রে। কজ পরিবর্তন হবে না, 2π রয়েছে, π/6 লিখব। এটিও কিন্তু প্রথম চতুর্ভাগে রয়েছে। তোমরা যদি দেখো তাহলে দেখো এই যে একটা পাই, 2টা পাই, এর সাথে যোগ π/6 যোগ হয়েছে, তাহলে হবে প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে কজ পজিটিভ, তাহলে এটাও পজিটিভ থাকবে। এখন এই যে sin 2π - π/6, সাইনই থাকবে, অনুপাত কোনো পরিবর্তন হবে না, π/6 লিখব। দেখব কোন চতুর্ভাগ। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, 2π, এই যে একটা পাই, এই যে 2π, এর থেকে মাইনাস রয়েছে 30 ডিগ্রি, π/6 হলো 30 ডিগ্রি, তাহলে এরকম জায়গায় থাকবে। এটা হলো চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগে সাইন নেগেটিভ, তাহলে সাইন নেগেটিভ, তাহলে সামনে রয়েছে একটা নেগেটিভ চিহ্ন, তাহলে দুটো মিলে কি লিখে দিলাম? পজিটিভ চিহ্ন। এখন আসো সর্বশেষ যে রাশিটি রয়েছে কজ, অনুপাতের কোনো পরিবর্তন নেই, π/3 লিখব কজ, এবং এটা দেখব কোন চতুর্ভাগে অবস্থান করছে। এটাও চতুর্থ চতুর্ভাগে থাকবে, কারণ আমরা আগেরটা দেখেছি 2π মাইনাস সামথিং হয়েছে, সেহেতু এটাও 2π মাইনাস সামথিং আছে, তাহলে এটাও কি হবে? চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগে কজ পজিটিভ, এর জন্য এর চিহ্নটা পজিটিভই থাকবে, কোনো নেগেটিভ চিহ্ন আসবে না। এখন দেখো সাইন π/3 অর্থাৎ 60 ডিগ্রি, এটা হলো √3/2, কজ π/6 হলো √3/2, ওটা হলো 30 ডিগ্রি, প্লাস সাইন π/6 হলো 30 ডিগ্রি, এটার মান হলো হাফ, এবং কজ π/3 এটা হলো 60 ডিগ্রি, এটার মানও হাফ। তাহলে কি হয় দেখো, √3 গুণ করলে 3, আর 2 গুণ করলে 4, প্লাস 1 গুণ করলে 1, 2 গুণ করলে 4, লসাগু করলে কত হবে? লসাগু করলে হবে 4, থাকবে 3 + 1 অর্থাৎ 4/4, ফলাফল হলো 1। এটাই হলো RHS, যা আমাদেরকে নির্ণয় করতে বলেছে বা প্রমাণ করতে বলেছে। তাহলে এটি ছিল এই ঘ নং প্রশ্নের সমাধান। এবার আসো ঙ নং প্রশ্ন। এটা 2025-এর পাঠ্য বইয়ে 8-এর চ নং প্রশ্নে রয়েছে। দেখো এখানে প্রশ্নটি এরকম, tan θ = 3/4, অর্থাৎ tan থিটার যে মানটা এটা হলো 3/4, এবং sin θ বলেছে ঋণাত্মক হলে দেখাও এই রাশিটির মান 14/5। দেখো এখানে একটা ব্যাপার, যেহেতু ট্যানের মান পজিটিভ, সাইনের মান নেগেটিভ, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি তৃতীয় চতুর্ভাগ, কারণ তৃতীয় চতুর্ভাগে ট্যান ধনাত্মক, ওইখানে কিন্তু সাইন ঋণাত্মক। তাহলে আমরা প্রথমেই কি করব, সাইন থিটার মান কিভাবে বের করা যায় সেটা আমরা দেখব। এটা একাধিকভাবে সমাধান করা যায়, আমি আমার মতো করে একটা দেখাচ্ছি, দেখো তোমরা এটা বুঝতে পারো কিনা। ট্যান থিটার সমান আমাদের দেওয়া আছে 3/4। এখান থেকে দেখো আমরা কি করতে পারি, এই ট্যানকে ভেঙে সাইন থিটা বাই কস থিটা লিখতে পারি। এটা সমান হলো কত? 3/4। বা আমরা যদি আর গুণন করি তাহলে দেখো 4 সাইন থিটা = 3 কস থিটা। বা এটাকে আমরা এখন কি করব? বর্গ করব। বর্গ করলে দেখো কি হয়, 16 সাইন স্কোয়ার থিটা = 9 কস স্কোয়ার থিটা। আমাদের উদ্দেশ্য হলো সাইন থিটার মান বের করা, তাহলে এটা কি করলাম? বর্গ করলাম। এখন দেখো এই 16 সাইন স্কোয়ার থিটা এটা যেমন আছে তেমনই থাকবে। এই ডান পাশের কস স্কোয়ারকে পরিবর্তন করে আমরা লিখতে পারবো 1 - সাইন স্কোয়ার থিটা। তাহলে কি হয়, 16 সাইন স্কোয়ার থিটা = 9 - 9 সাইন স্কোয়ার থিটা, গুণ করেছি 9 দ্বারা, সব এখন সাইনের রাশি হয়ে গেছে। তাহলে 16 সাইন স্কোয়ার থিটা প্লাস 9 সাইন স্কোয়ার থিটা = 9, বা 25, 16 আর 9 প্লাস করলে হবে 25 সাইন স্কোয়ার থিটা = 9।
আমরা যদি শুধু সাইন স্কোয়ারকে বাম পাশে রাখি তাহলে এরকম পাবো 25, বা দেখো সাইন থিটা যদি আমরা এখন উভয় পক্ষকে বর্গমূল করি এরকম একটা তথ্য পাবো 9/25, যার আউটপুটটা হলো +-3/5। অতএব আমরা এখান থেকে কি করব, এখান থেকে সাইন থিটার মানটা জাস্ট নিয়ে নিব কত, 3/5। যেহেতু সাইন থিটা বলেই দিয়েছে প্রশ্নে, সাইন থিটা কি হবে, ঋণাত্মক হবে, সেহেতু আমরা কি লিখতে পারবো, -3/5। এখন এই ট্যান থিটা যেহেতু পজিটিভ, ট্যানের মধ্যে সাইন কজ রয়েছে, এখান থেকে আমরা সাইনের মানটি বসিয়ে কি করতে পারবো, কস থিটার মানটা বের করতে পারবো। আবার দেখো ট্যান থিটা ইজ ইকুয়াল 3/4, বা সাইন থিটা বাই কস থিটা 3/4, বা এখান থেকে দেখো আমরা যদি কস থিটা লিখি তাহলে জাস্ট এই রাশিটাকে কি করব, 4/3 লিখবো, এর সাথে সাইন থিটা গুণ করে দেবো। আমি একবার লিখেছি, তোমরা যদি আলাদা আলাদাভাবে আগে আর গুণন করে নিয়ে পরে কস থিটা বের করো তাহলেও অসুবিধা নেই। তাহলে 4/3, এই সাইন থিটার মান আমরা নির্ণয় করেছি 3/5 -3/5, এক্ষেত্রে 3 থাকবে না, থাকবে -4/5। তাহলে কস থিটার মানটা এটা পেলাম। অতএব সেক থিটার সমান আমরা জানি 1/cos থিটা, তাহলে 1 / -4 কত 5, এটাকে যদি আমরা গুণ করি 1 × -5/4, ফলাফলটি পাবো -5/4। তাহলে বলা যায় আমাদের যে রাশিটির মান নির্ণয় করতে হবে এর ম্যাক্সিমাম রাশি আমরা পেয়ে গেছি, সাইন থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা সবগুলোই পেয়ে গেছি। এখন কি করব, ওই রাশিটির বাম পক্ষ তুলে দেখব ডান পক্ষ আমরা পাই কিনা। LHS সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড সেক থিটা প্লাস ট্যান থিটা। আমরা এখন কি করব, সবগুলো মান এখানে বসিয়ে দিব। দেখো সাইন থিটা হলো -3/5, কস থিটা হলো -4/5, সেক থিটা হলো -5/4 এবং ট্যান থিটা হলো +3/4। তাহলে আমাদের কি করতে হবে, লব ও হরে দুই জায়গাতে আমরা এখন লসাগু করব। লসাগু হবে 5, দেখো লবের অংশে, তাহলে থাকবে কি -3 - 4, এবং হরের অংশে লসাগু হলে লসাগু হবে 4, থাকবে -5 + 3। তাহলে কেমন হয় রাশিটি, দেখো লবে থাকে -7/5 এবং হরে থাকে -2/4। এটাকে এখন কি করব, দেখো -7/5 গুণ করে লিখব -4/2। এখন কি হবে, এই 2 দ্বারা 4কে ভাগ করলে থাকবে 2, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এটা যদি ভাগ করে থাকবে 2, তাহলে 2 এবং 7 গুণ হয়ে হবে 14, নিচে থাকবে 5 এবং চিহ্নটা হয়ে যাবে প্লাস, কেন দুইটি মাইনাস গুণ হলে প্লাস হয়। এবং এটাই কিন্তু দেখাতে বলেছে RHS এ, যা বলেছে যে দেখাও যে এটা, তাহলে আমরা লিখব দেখানো হলো বা শর্ট। এটিই ছিল এই 4 নং প্রশ্নের সর্বশেষ প্রশ্ন, অর্থাৎ 9 নং প্রশ্ন। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো।